হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সুমন ভাইও ভালো আছে। আজকে আমার ছুটি দিন ছিল, ওই জন্য ভাবলাম যে আপনাদের জন্য একটা ছোট লাইভ স্টাইল ভিডিও নিয়ে আসি। তো আজকের ভিডিওটি আমরা যে বিষয়টি আলোচনা করতে যাচ্ছি সেইটি হলো যে জাপানিজ ভাষার গুরুত্বটা কতখানি। আমাকে অনেকেই প্রশ্ন করে থাকে যে ভাই, জাপানে যেতে চাই, জাপানিজ ভাষা জানি না, জাপানে যে শিখলে পারে হবে কি না, কিংবা অন্য একটা ভিসা এসে এখানে জব করতে করতে জাপানিজ ভাষাটা শেখা যাবে কিনা। তো বিভিন্ন ধরনের প্রশ্ন আমার কাছে আসে। তা আমি ভাবলাম যে একে একে উত্তর দিতে গেলে আমারও টাইম সম্ভব না, কারণ আপনাদের আমি বলেছি আমি একজন অটোমোটিভ আইটি ইঞ্জিনিয়ার। আমি ফুল টাইম জব করি, আপনাদেরকে হেল্প করার চেষ্টা করি। আপনার অফিস থেকে ফিরে আসার পরে স্যাটারডে সানডে তো মাঝে মাঝে বুঝেন ফ্যামিলিকে একটু টাইম দিতে হয়, যার ফলে হঠাৎ করে উধাও হয়ে যায়, আবার আসি আপনাদের কাছে ফিরে। তে আপনাদেরকে আমি যে জিনিসটা বলতে চাচ্ছি আজকের এই ভিডিওটাতে, আসলে আমার মনে হয় যে মাইন্ডসেট শিফট প্রয়োজন আমাদের বাংলাদেশিদের। আমি প্রথমে আপনাদের কাছে বলবো যে আপনারা আমাকে ভুল বুঝবেন না। আমি আমাদের কালচার নিয়ে কিছুটা কথা বলবো প্রথমে, তারপরে আমরা কিভাবে আমাদের মাইন্ডসেট শিফট করে একটা উন্নত দেশের মাইন্ডসেট যেমন হয় সেভাবে শিফট করে ভাষা শিখে সুন্দরভাবে জাপানে একটা জীবন করতে পারি। তো প্রথমেই আপনারা জানেন, আমি প্রথমে মাপ চেয়ে নিয়েছি যে আমি হয়তো বা যেটা বলবো কারোর কাছে একটু খারাপ লাগতে পারে, কিন্তু আমার উদ্দেশ্য হলো আপনাদের সুন্দর একটা জীবন উপহার দেওয়া, আপনাদের একটা সুন্দর গাইডলাইন দেওয়া আমার এই দীর্ঘ ২৬ বছরের জাপানের এক্সপিরিয়েন্সের উপরে। সেই ক্ষেত্রে আমাদের প্রথমেই যেটা চিন্তা করতে হবে যে আপনি জাপানে কেন আসবেন, আপনি জাপানে আসার কারণটা কি। আমার ধারণা আপনি যদি অনেক ধনী ঘরের একজন ছেলে হয়ে থাকেন, মেয়ে হয়ে থাকেন, আপনি কিন্তু স্বাভাবিকভাবেই বিদেশে যাবেন না এই হাড় ভাঙা পরিশ্রম করতে, ঠিক না? আপনি জাপানে আসবেন আপনার একটা সুন্দর লাইফ করার জন্য, কিছুটা টাকা পয়সা সেভ করার জন্য, দেশে টাকা পাঠানোর জন্য, ভাই বোন, বাবা মা, আত্মীয় স্বজনকে, এবং সুন্দর একটা জীবন গড়ার জন্য। আমার মনে হয় এটাই বাংলাদেশের ক্ষেত্রে বেশি হয়ে থাকে। তো এই ক্ষেত্রে আমি যেটা বলতে চাই যে আপনি যেহেতু আপনার নিজের প্রয়োজনে জাপানে আসবেন, সেই ক্ষেত্রে আপনাকে আপনার মাইন্ডসেট অনেকটা চেঞ্জ করতে হবে। আমরা মানে গরিব দেশের যারা, ধরেন বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, ফিলিপিন, আমি বিভিন্ন দেশের লোকের সাথে মিশে দেখেছি, সবারই কিন্তু চিন্তা ভাবনা একই রকম। এই গরিব দেশগুলার এদের উদ্দেশ্যটা কি? নিজে অতটা পরিশ্রম করব না, অন্যের ঘাড় ভেঙে আমরা কিভাবে শর্টকাটে তাড়াতাড়ি উপরে যেতে পারবো। তে আমার লাইফস্টাইলে এই জিনিসটা পুরাটাই ডিফারেন্ট। আপনাকে নিজেকে নিজে করতে হবে, নাহলে আপনি একটা সময় অনেক বিপদে পড়ে যাবেন। তো ভিডিওটিতে আমি আর একটা যেটা বলতে চাই, আপনারা যেহেতু জানেন আমি দীর্ঘদিন ধরে দেশের বাইরে। রিসেন্টলি আমি আমার একজন পরিচিত, আমার আত্মীয়র মধ্যে, সে এমবিবিএস ডক্টর এবং তার এফসিপিএস কমপ্লিট করা ওয়ান পার্ট। তা আমার ধারণা ছিল যে তার বেতন হয়তো বা অনেক হবে বাংলাদেশে, কিংবা ১ থেকে ১.৫ লাখ ২ লাখ টাকা। কারণ আমি যেহেতু অনেকদিন দেশের সাথে জড়িত না, আমি কিন্তু সত্যি করে অর্থে ভাই, আমি এখন দেশের বেতন স্ট্রাকচার জানি না, বাড়ি ভাড়া কেমন অতটাও জানি না, জিনিসপাতির দামও, কারণ আমি প্রায় ৭-৮ বছরে একবার করে দেশে যাই, যার ফলে দেশের অনেক কিছুই আমি এখন জানি না। তা আমি যখন তাকে জিজ্ঞাসা করলাম যে তোমার বেতন কত, সে আমাকে বলল যে ৩০ থেকে ৩৫ হাজার টাকা বেতনটা, মোটামুটি ২৫-২৬ হাজার টাকা, আর কিছুটা ওভারটাইম এই দিয়ে ৩০-৩৫ হাজার টাকা হয়। তা আমি শুনে প্রথমে মনে করছি যে সে আমার সাথে মজা করতেছে, কারণ সে একজন এমবিবিএস ডাক্তার এবং সে এফসিপিএস কমপ্লিট করা ফার্স্ট পার্ট, তার মানে সরি, তার কিন্তু অলরেডি যোগ্যতা আছে। তখন আমি আপনার ভাবির সাথে রাতে আলাপ করলাম যে এই যদি
একজন এমবিবিএস পাশ করা ডাক্তার এবং সে ভালো স্টুডেন্ট ছিল, তার অবস্থা হয় বেতনের, তাহলে তো দেশের বাকি মানুষজন দোজকের মধ্যে দিয়ে যাচ্ছে। এরকম একটা অবস্থা যে তাদের লাইফ এতই কঠিন, মানে হতাশাগ্রস্ত। আমি কিন্তু জিনিসটা খুব ভালো করে ফিল করেছি। সরি। তো এখানে আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমি কিন্তু এখন বুঝি যে আপনাদের অবস্থাটা এখন কেমন। আমি সেই প্রেক্ষিতেই আপনাদেরকে এই ভিডিওতে মেইনলি মোটিভেশন দেওয়ার চেষ্টা করব। এই ভিডিওতে আমার খুব একটা বলার ইচ্ছা নাই যে জাপানি শিখলে কি উপকারিতা পাবেন কি না পাবেন, কারণ এই বিষয়ে আমার অন্য ভিডিও আছে। মেইন উদ্দেশ্যটা হলো আপনাদের মোটিভেশন দেওয়া, আপনাদের নিজেকে গড়ার জন্য কি করা দরকার সেই সম্পর্কে আমি মেইনলি কথা বলার চেষ্টা করব। তো তার মানে আমি যেটা বলতে চাইলাম যে একজন ডাক্তার যদি 30-35 হাজার টাকা কামায়, এবং আমি জানি যে ঢাকায় বাড়ি, আমি সাধারণত যে শ্যামলীতে থাকি ঢাকাতে গেলে, তে আমার আশেপাশে আমি জানি বাড়ি ভাড়া মোটামুটি 25 থেকে 30 হাজার টাকা। এবং আপনি আরেকটু দূরে থাকলে আপনারা আমার আরো ভালো বলতে পারবেন, কারণ আমি তো দেশে অনেকদিন নাই। আমি যেটুকু শুনেছি যে ইভেন আপনার মিরপুর কিংবা আরো দূরে ওইখানেও 1-2 রুমের একটা বাড়ি নিতে গেলে 12 থেকে 15 হাজার টাকা লাগে। তার মানে অবস্থা কিন্তু খুবই বেগতিক, এবং জিনিসপাতির যে ধরনের দাম। তে আমি এতগুলা কথা কি জন্য বললাম, আমি বলতে চাইলাম যে আমিও জানি রিসেন্টলি যে বাংলাদেশে এখন কি ধরনের টাফ টাইম আপনারা পার করতেছেন। এখন এই ধরনের টাফ টাইমের মধ্যে থেকে আপনি যখন সিদ্ধান্ত নিচ্ছেন যে আপনি জাপানে আসবেন, তার মানে আপনাকে আরেকটা সিদ্ধান্ত নিতে হবে যে আমি খালি জাপানেই যাব না, আমি আমার মাইন্ডসেট শিফট করব। আমার যে এই যে একটা খারাপ মাইন্ডসেট, মানুষকে দিয়ে করায় নেওয়া কিংবা মানুষের উপর নির্ভরশীল হওয়া, কিংবা আপনার কি বলে মানে ধরি মাছ নাসুই পানি, এই কালচারটা কিন্তু আমাদের আস্তে আস্তে এইখান থেকে বেরোয় আসতে হবে, নাহলে কিন্তু আপনি দাঁড়াতে পারবেন না। তো এখানে আমি যেটা বলতে চাই যে আমি জাপানে আমার আশেপাশে দেখি, এখানে আমরা জাপানে এখন প্রায় 35 হাজার বাঙালি আছি। প্রত্যেকটা ফ্যামিলির সাথে আপনি কথা বলবেন, এক একজন কিন্তু আপনাকে এক এক রকম ইনপুট দিবে। আমি বলতেছি না কেউ ভুল, সবাই ঠিক, যে যার লাইফস্টাইল তার পার্সপেক্টিভ থেকে সে কিন্তু ঠিক। কিন্তু আমি আপনাদের যেটা বলতে চাচ্ছি যে আপনাদের এরকমভাবে মাইন্ডসেটটা তৈরি করতে হবে যেন আপনি আপনার জন্য যথেষ্ট হন, আপনার যেন অন্য কারোর উপরে নির্ভর হতে না হয়। এখন আমরা মাইন্ডসেটটা কি করে শিফট করব? মাইন্ডসেট যেটা আপনাকে আমি বলতেছি শিফট করার কথা, সেটা হলো যে আপনি আপনার নিজের রেসপন্সিবিলিটি নিজে নেবেন। যেমন আমার যেটা কথা, এখন ইন্টারনেটের যুগ, আপনারা বাংলাদেশ থেকে গুগলে সার্চ করে যা দেখেন আমিও কিন্তু একই জিনিসই দেখি, আমেরিকা থেকে যে সার্চ করতেছে সেও একই জিনিসই দেখতেছে। তো ফার্স্ট স্টেপ যেটা হবে মাইন্ডসেট চেঞ্জ করার, সেটা হলো অন্যকে কিছু রিকোয়েস্ট না করে ফার্স্টে নিজে মাঠে নামেন, নিজে সার্চ করেন, গুগলে সব কিছু আছে। সার্চ করতে করতে আপনার কিন্তু একটা আইডিয়া চলে আসবে যে কোনো জিনিস সম্পর্কেই। তারপরে আপনি দেখবেন যে আস্তে আস্তে আপনার কাছে সবকিছু সোজা হতে শুরু করেছে। তো এইখানে আরেকটা যেটা আপনাদের মোটিভেশন দেওয়ার চেষ্টা করি, ইংলিশে একটা কথা বলে যে নোবডি কেয়ারস অ্যাবাউট ইউ। তার মানে আপনি কষ্টে থাকলে, আমি কষ্টে থাকলে মানুষ হয়তো 2টা সহানুভূতিশীল কথা বলবে, কেউ কিন্তু আপনাকে আমাকে হেল্প করবে না। তার মানে আমাদেরকেই গড়তে হবে। এবং বাংলাদেশিদের মধ্যে আমি যেটা খুব একটা প্রবণতা সবসময় দেখি, কমপ্লেন করা। সে নিজের ইচ্ছায় জাপানে আসে, সে জাপানিজ পড়ে না, 2 দিন পরে জাপানিজ গভর্নমেন্টকে কমপ্লেন করা শুরু করে যে জাপান দেশ ভালো না, জাপানের কালচার ভালো না। তা আমি হাসি, জিনিসটা দেখে হাসি কি জন্য বললাম, আপনি চিন্তা করে দেখেন, এত বড় একটা বিগ ইকোনমি, আপনাকে জাপানিজ গভর্নমেন্ট ডাকেনি আসতে, আপনি নিজের ইচ্ছায় আসছেন, অনেক চেষ্টা করে আসছেন, অনেক রকম পথ ঘাটখোর পাড়ি দিয়ে আপনি জাপানে আসছেন। আসার পরে এখন আপনি জাপানিজ পড়বেন না, বাড়িতে বসে ফেসবুক দেখবেন, ইউটিউব দেখবেন, নেটফ্লিক্সে সিনেমা দেখবেন, অযথা সময় নষ্ট করবেন, পড়বেন না।
কিন্তু আপনি গভর্নমেন্টকে দোষ দিবেন যে জাপান ভালো না, জাপান কালচার খারাপ। এটা বললে কিন্তু আসলে কোনো লাভ নাই। এটা বললে যেটা হবে, আপনি আপনার জীবন থেকে আরও পিছায় যাবেন। আপনি যখন কমপ্লেন করা শুরু করবেন, তখন পর আপনার ব্রেন আপনাকে কমপ্লেনের আইডিয়া দিতে থাকবে এবং আপনি নতুন কোনো কাজ করতে তখন ভয় পাবেন, কারণ আপনার চরিত্র হয়ে গেছে খালি কমপ্লেন করা। তো এইখানে আমি আমার আশেপাশের বাঙালিদের যেটা দেখি, এরা বেশিরভাগই জাপানিজ ভালো পারে না। এদের লাইফ কিন্তু জীবিত অবস্থায় নরকের মতো। কারণ কি বলবি, হয়তো খেয়ে পরে বেঁচে আছে, কিছু টাকা আছে এবং লোক দেখানোর জন্য এরা দামি দামি গাড়ি বাড়ি কেনে, কিন্তু ইন দ্য ব্যাকগ্রাউন্ড আপনি দেখবেন যে আসলে হয়তো কিছুই নাই। লোন করে বাড়ি কিনতেছে, লোন করে গাড়ি কিনতেছে মানুষকে দেখানোর জন্য। যে লাইফটা আমার পছন্দ না। তো আপনাদের যেটা আমি মেইন বলার চেষ্টা করবো, এতগুলা কথা বলার উদ্দেশ্যটা হলো যে ইউ শুড টেক রেসপন্সিবিলিটি অফ ইয়োর সেলফ। Nobody is going to help you. Nobody is responsible for your life. You are only the owner. You have to work on it. তো এইখানে একটা জিনিস আমি আপনাদের যেটা বারবার বলতে চাই, যে জাপানে লোক সংখ্যা দারুণভাবে কমে যাচ্ছে এবং আপনাদের অনেক ভিডিওতে আমি বলেছি এখন 12.5 কোটি লোক, এটা কিন্তু 6.5 কোটিতে নেমে আসবে আর 50 বছরের মধ্যে, এবং তাই হচ্ছে। আগে আমার মহল্লাতে 3টা স্কুল ছিল, 2টা স্কুল বন্ধ হয়ে গেছে, এখন মাত্র 1টা স্কুল, তার মানে বাচ্চা নাই। তো এটা কিন্তু আমাদের জন্য একটা সুযোগ। জাপানের জন্য একটা বিশাল ক্ষতি, কিন্তু আমাদের জন্য একটা সুযোগ। তার মানে আমরা যদি একটু চেষ্টা করি, একটু নিজেদের আগায় নেই, তাহলে কিন্তু আমরা জাপানে এসে এরকম একটা রেডি দেশ। আপনি চিন্তা করেন, আপনার কিন্তু জাপানে এসে সেরকম কিছু করতে হবে না। দেশটার হাইওয়ে, ট্রেন, বাস সব কিছু রেডি। আপনি একেবারে একটা রেডি, একটা থালে ভাত রেডি করা, সেটা এসে খাবেন। এতটাই আপনার জন্য এই দেশটা এখন রেডি হয়ে আছে। রাস্তাঘাট, ট্রেন তো মিনিটে মিনিটে চলে, ঠিক আছে? আপনার কি নাই এই দেশে? কিন্তু সেইখানে আমি আপনাদের খালি একটা জিনিস যেটা শিখতে বলি আপনাদের ভালোর জন্য, সেটা হচ্ছে জাপানিজ ল্যাঙ্গুয়েজটা আপনাকে ভালো করে শিখতে হবে। এখন কি জন্যে আপনাকে জাপানিজ ল্যাঙ্গুয়েজটা এত ভালো করে শিখতে হবে সেটা একটু বলি এবার। এতক্ষণ তো অনেক কিছু বলে আসলাম। উদ্দেশ্য একটাই, আপনি জাপানে এসে যেন খারাপ না থাকেন। কারণ এরা ইংলিশ বলতে পারে না, এবং আমি বারবার বলে আসতেছি, আপনি কিন্তু আপনার প্রয়োজনে আসতেছেন। আইসে এদের গালিগালাজ দিয়ে লাভ নাই যে আমি ওইখানে গেলাম এটা বুঝতে পারলাম না, আমি সিটি অফিসে গেলাম বুঝতে পারলাম না, আমি ব্যাংকে গেলাম ওরা কি বললো কিচ্ছু বুঝলাম না, এটা একটা দেশ হইলো? আমি হাসপাতালে গেলাম কিছু বুঝলাম না, এটা একটা দেশ হইলো? এগুলা বলে লাভ নাই। কারণ আপনি আপনার নিজের ইচ্ছা এখানে আসছেন, এবং তারপরে আপনি আপনার যেটুক চেষ্টা করা উচিত ছিল সেটা হয়তো করেননি কিংবা করতেছেন না। তা আমার বাড়ির আশেপাশে, আমাদের এখানে, আমি টোকিওর পাশে থাকি, আমার বাড়িটা ধরেন টোকিও মেইন টাউন থেকে 30 কিলোমিটারের মতো, তার মানে উত্তর আর ঢাকা। তা আমি যে এলাকায় থাকি এখানে প্রচুর বাংলাদেশি থাকে, প্রচুর। এবং এইখানে আমি যেটা দেখি সবার একই কথা, জাপান ভালো না, জাপানে এটা বুঝে না ওইটা বুঝে না। তা আমি বলি, ভাই তোমাকে কে জাপানে আসতে বলছিল? তুমি তো নিজের ইচ্ছা আসছো। আবার কালকে যদি ভিসা শেষ হয়ে যায় কান্দাকাটি শুরু হয়ে যাবে যে সুমন ভাই কিছু একটা করেন, ভিসাটা একটু এক্সটেন্ড করে দেন। তাহলে এটার মানেটা কি হইল? তোমরা নিজেরাই জানো না যে তোমরা কি চাও। তে এইখান থেকে যেটা আমাদের, আমি একটু শিক্ষণীয় বলতেছি, যে আপনাকে জাপানিজ ভাষাটা এরকম করে শিখতে হবে, আপনাকে মনে করতে হবে যে আমি এরকম একটা দ্বীপে যাচ্ছি, যেই দ্বীপে জাপানিজ ছাড়া কোনো ল্যাঙ্গুয়েজ চলে না, এবং আমি ওইখানে যে থাকবো, আমি জব করব, আমার বাচ্চা নিয়ে যাব, ফ্যামিলি নিয়ে যাব, তারা ওইখানে বড় হবে। এবং আরেকটা কথা বলি আপনাদের কি জন্য জাপানিজ শিখতে হবে, আরেকটা কারণ বলি। আমার কিন্তু 2006 সালে দেশে চলে যাওয়ার কথা ছিল মাস্টার্স পাস করে, কিন্তু আমরা যারা গরিব দেশ থেকে আসি, এরা একবার বাইরের দেশে আসলে কিন্তু আর আমরা ফিরে যেতে পারি না। কারণটা আমি বলি, এখানে মশা নাই, মাছি নাই, মারামারি নাই, পকেট মার নাই, ট্রেন চলে সেকেন্ডে সেকেন্ডে। তো আপনি একটা সময় যখন এই লাইফে অভ্যস্ত হয়ে যাবেন, তখন কিন্তু আপনার ফিরে যেতে পারবেন না। অনেকে ছোট ভাইরা আমাকে বলে যে আমি জাপানে যাব, 4 বছর পরে ফিরে যাব। আমি বলি, তোমাকে আমি গ্যারান্টি দিলাম
তুমি আর দেশে ফিরতে পারবে না। কারণ প্রথম 5-7টা মাস তোমার কষ্ট হবে, তারপরে তুমি এরকমভাবে অভ্যস্ত হয়ে যাবে, তোমার মনে হবে যে না, এই দেশটা আমার জন্য গুড, এখানে আমি অন্তত রাতে সুন্দরভাবে ঘুমাই, আমার পকেট মার্কে নিয়ে কোনো নাই, আমার কাউকে যে ঘুষ দিতে হয় না, আমাকে সকালবেলা থেকে কাউকে মামুর বেটা শালার বেটা বলে গাল দিতে হয় না, মানে অনেক দিক দিয়েই আপনি এখানে পছন্দ করে ফেলবেন। তখন যেটা হয়, আমি আমার রিয়েল লাইফে দেখে আসছি, আপনি যেহেতু প্রথম লাইফে এফোর্ট দিয়ে আসেননি, জাপানিজ শিখেননি, একটা সময় যাওয়ার পরে আপনি কিন্তু জাপানিজ ভাষা না জানলেও আপনি কিন্তু এখানে কমফোর্টেবল হয়ে যাবেন বডি ল্যাঙ্গুয়েজ দ্বারা, কিংবা অনেক ধাক্কাধাক্কি খেয়ে আপনার চামড়া মোটা হয়ে যাবে, আপনি কিছু মনে হবে না লাইফে আর। তো তখন আপনি যদি 3-4 বছর পরে ভাষা শিখতে চান, আপনি কিন্তু আর পারবেন না। মানুষ প্রথম অবস্থায় যেটা না করে সেটা তার লাইফে কোনো দিনই হয়ে ওঠে না। তার মানে বাকি সারাটা জীবন আপনি জাপানে থাকবেন ঠিকই, একজন পঙ্গু মানুষ হয়ে। আপনার ভাবির উদাহরণ দেই, আমি তাকে যখন জাপানে নিয়ে আসি 2005 সালে, সে কিন্তু কিচ্ছু জানতো না জাপানিজের, কিন্তু আমার প্রথম থেকে তার প্রতি প্রেশার ছিল যে ইউ হ্যাভ টু ডু এভরিথিং বাই ইয়োর সেলফ। মানুষ দেয়ালে পিঠ না ঠেকলে কিচ্ছু পারে না। আমি তাকে কোথাও নিয়ে যাইনি, কোথাও না। সে হাসপাতালে একা গেছে, সে প্রেগনেন্ট ছিল, হাসপাতালে একা গেছে, সে ব্যাংকে একা গেছে, সে ইভেন যখন তার বাচ্চা হয়েছে সে একা গেছে ওইখানে। আমি কি জন্য এতটা শক্ত ছিলাম বলি, আমি জানি লাইফে শক্ত না হলে আপনি কিচ্ছু পাবেন না। এখন সে কিন্তু আমার জন্য একজন আশীর্বাদ, কারণ আমাকে আর কিচ্ছু করতে হয় না, আমি আমার অফিস নিয়ে ব্যস্ত থাকি। আমি তাকে বলছি যে তুমি এই 3 বাচ্চার দেখাশোনা করবা, টাকা আমি নিয়ে আসবো, আর তুমি এই 3 জনকে মানুষ করবা, আমাদের 3 জন বাবু। সে এখন গাড়ি চালায়, বিশ্বাস করবেন না, অন্য সিটিতে চলে যায় 150 কিলোমিটার দূরে হাইওয়েতে করে। তো যেটা আমি বললাম, আমি কিন্তু এখানে গর্ব করতেছি না, ডোন্ট গেট মি রং, আমি গর্ব করতেছি না, আপনাদের মোটিভেশন দিচ্ছি যে আপনিও কিন্তু চাইলে পারবেন, আপনিও পারবেন। আপনার ওয়াইফ, আপনার বাচ্চা, আপনি বসে আছেন পিছনে, আপনি ড্রাইভ তা আপনার বাচ্চা কিংবা ভাবি ড্রাইভ করতেছে, আপনি এক সিটি থেকে আর এক সিটিতে যাচ্ছেন, দারুণ একটা লাইফ, ঠিক না? মানে কেউ কারোর উপর ডিপেন্ডেন্ট না। তো এইখানে ভাষার গুরুত্বটা হচ্ছে যে আপনি একটা দ্বীপে আছেন, সেই দ্বীপটাতে খালি একটাই ল্যাঙ্গুয়েজ চলে, সেটা জাপানিজ। এবং আপনি যদি জাপানিজ না জানেন, আপনার দৈনন্দিন জীবনে আপনি ব্যাংকে গেলে বুঝবেন না, আপনি হাসপাতালে গেলে বুঝবেন না, আপনি বাচ্চার স্কুলে গেলে বুঝবেন না, তাহলে হাউ ক্যান ইউ সার্ভাইভ? এবং অনেকে আমাকে একটা কথা বলে, মাঝে মাঝে আমি কমেন্ট দেখি যে ভাই, জাপানিজ না জানলে কি আমি জব করতে পারবো? তা আমি আপনাকে একটা উল্টা প্রশ্ন করি, সে আপনি একটা জাপানিজ কোম্পানিতে জব করেন, আপনার বস আপনাকে একটা কাজের অর্ডার দিল, আপনি বুঝলেন না, তাহলে আপনি কি করে কাজটা করবেন বলেন? খুব নর্মাল কথা না? একটা 5 বছরের বাচ্চাও বুঝবে। আবার উল্টা চিন্তা করেন, আপনি কাজটা করছেন, আপনি আপনার বসকে ডেলিভারি দিতে চান কাজটা, আপনি জাপানে বলতে না পারলে সে বুঝবে না। তার মানে এটাই আমি বোঝাতে যাচ্ছি, আপনি কিন্তু এখানে জব করতে পারবেন না ভাষা না জানলে, কারণ প্রত্যেকটা মুহূর্ত আপনাকে তাদের সাথে ইন্টারাক্ট করতে হবে। এবং আর একটা কথা বলি, যেটা যে যেহেতু আমি বারবারই বলে আসতেছি যে জাপানের লোক সংখ্যা কম, লোক নাই, স্টাফ নাই, কর্মীর সংখ্যা অনেক কম, সুতরাং আপনি এটা ভাবেন না যে আপনার জবে আপনার সাথে দাঁড়ায় থাকে আপনাকে একে একে সব শিখাবে, ইম্পসিবল ঘটনা। কারণ এদের লোক নাই দেখেই এরা আপনাকে নিচ্ছে। এরা একটা কাজ আপনাকে 1বার 2বার শিখাবে, 3বার যদি আপনি ওর কাছে একই জিনিস জিজ্ঞাসা করেন মেমো না লিখে, তখন কিন্তু সে খেপে যাবে। সে, আমি ভাষাটা ইউজ করতেছি না, বাজে একটা জাপানিজ ওয়ার্ড ইউজ করবে যখন আপনার প্রচন্ড খারাপ লাগবে। তো আমি যেটা আপনাদের বলি, আপনারা জাপানে আসার আগে দেশে ন্যূনতম হলেও N3 কমপ্লিট করবেন, JLPT N3। আর N3 যদি কমপ্লিট নাও করতে পারেন, যে কোনো কারণেই হোক, অন্তত N4 কমপ্লিট করবেন। কি জন্য বলতেছি, সে আপনি ল্যাঙ্গুয়েজ স্কুলে আসছেন কিংবা জব ভিসায় আসছেন, যেভাবে আসেন জাপানে বিভিন্নভাবে আসতে পারেন আপনি যদি জাপানিজ ভাষা না জানেন, পরের দিন থেকে আপনি ঘরের মধ্যে বন্দী। আপনি হয়তো কোনো ফ্রেন্ডের রুমে ঘুমাচ্ছেন, কিংবা কাছে আসছেন, কিংবা একটা রুমে
ভাড়া নিছেন আপনি, কিংবা একটা আত্মীয়র বাসায় উঠছেন, যেটাই হোক, সে কিন্তু জবে চলে যাবে, সে কিন্তু পার্ট টাইম জবে চলে যাবে, ইউনিভার্সিটিতে চলে যাবে, আপনি একা, আপনি কিচ্ছু করতে পারবেন না। এবং আপনি যদি ল্যাঙ্গুয়েজ স্কুল আসেন কিংবা স্টুডেন্ট হয়ে আসেন, আপনাকে তো পার্ট টাইম কাজ করতে হবে, ঠিক না? পার্ট টাইম কাজ না করলে তো আপনি এখানে টিকতে পারবেন না। এবং আপনি যদি ভাষা না জেনে আসেন, তাহলে আপনি যে আসার সময় 1.5-2 লাখ টাকা হয়তো ক্যাশ নিয়ে আসবেন 1-2 মাস চলার জন্য, 3-4 দিন যাওয়ার পরে যেটা শুরু হবে, আপনার ক্যাশ আস্তে আস্তে খরচ হওয়া শুরু হবে, আপনি টেনশনে পড়া শুরু করবেন, কারণ আপনার কাছে এখনো জব নাই এবং আপনি ভাষা না জানলে কিন্তু জব পাবেন না। এই জন্য আমি আরেকটু আগে যেটা বললাম, অ্যাটলিস্ট আপনার যে এলপিটি N3, সেটা যদি নাও হয় N4 কমপ্লিট করে আসবেন। N3 লেভেল নিয়ে আসলে আপনার যেটা হবে, আপনি কিন্তু খুব সহজে জব খুঁজে পাবেন জাপানে, খুবই সহজে জব খুঁজে পাবেন। এখানে আপনি কনভেনিয়েন্স স্টোর বলেন, রেস্টুরেন্ট বলেন, ডেলিভারি প্যাকেজিং বলেন, যেখানে হোক আপনি খুব সহজে জব খুঁজে পাবেন। তার মানে আপনি কিন্তু আসার 1 মাসের মধ্যে হয়তো আপনি জবে ঢুকে যাবেন, আপনার লাইফটা ইজি হয়ে যাবে, আপনার প্রতিদিন কোনো এক্সট্রা কোনো টেনশনের মধ্যে দিয়ে যেতে হবে না। এবং আরেকটা যেটা আমি আপনাদের বলতে চাই, সেটা হলো যে আমি তো এতক্ষণ একটু আপনাদের ভয় দেখালাম, কারণটা কি? মোটিভেশন দেওয়ার জন্য। এই দেশটা কিন্তু দারুণ সুন্দর একটা দেশ, প্রাকৃতিকভাবে যেরকম সুন্দর সেরকম সেফ। আপনাকে একটা জাস্ট উদাহরণ দেই, আপনি টোকিওতে প্রায় 4.25 কোটি লোক বসবাস করে, এতই বড় মেগা সিটি, এক্সপ্রেসওয়েতে পার হইতে প্রায় 2 ঘন্টা লেগে যায়, এত বড় সিটি। তাহলে বুঝতে পারতেছেন কত বড় একটা সিটি। আপনি এভাবে চিন্তা করেন, কানাডার টোটাল পপুলেশন 3.5 কোটি, আর টোকিওর পপুলেশন 4.25 কোটি, মানে টোটাল কানাডার পপুলেশনের থেকে টোকিওর পপুলেশন বড়। তো মেগা সিটিগুলোতে কিন্তু সাধারণত ক্রাইম থাকে, আমরা জানি, কারণ মেগা সিটি মানে ফ্রাস্ট্রেশন, একদল আগায় যাবে, একদল জব থাকবে না, ফ্রাস্ট্রেশন, পাগল, অনেক কিছু। তো জাপান কতটা সেফ আপনাকে বলি, আপনি টোকিওতে যদি হঠাৎ করে মানি ব্যাগ হারায় ফেলেন, খুব সম্ভাবনা যে আপনি মানি ব্যাগটা ফেরত পাবেন এবং টাকা সহ ফেরত পাবেন। কিছু ক্ষেত্রে টাকা নাও পেতে পারেন, কারণ হাতে 5টা আঙ্গুল সমান হবে না, সবাই সমান হবে না, কিন্তু মানি ব্যাগটা কিন্তু আপনি ফেরত পাবেন, এতটাই সেফ। এবং আমি আমার লাইফে একবার টোকিওতে আমার ক্যামেরা হারাই ফেলছিলাম, আমি কিন্তু ক্যামেরাটা ফেরত পাইছিলাম। তা আপনাদের বোঝাতে চাচ্ছি যে দেশটা কত সুন্দর, প্রাকৃতিকভাবে দারুণ সুন্দর। আপনার খালি পাহাড়, সবুজ, ট্রান্সপোর্টেশন, টেকনোলজি, এগুলা কথা তো আপনাদের বলতেই হবে না, আপনারা নিজেরাই বুঝেন। তার মানে আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি কিন্তু নিজেই ডিসিশন নিচ্ছেন যে আপনি জাপানে এসে কেমন থাকবেন, হাউ ইউর লাইফ উইল বি ইন জাপান, আপনি কিন্তু নিজেই সিদ্ধান্ত নিচ্ছেন। এবং আরেকটা জিনিস যেটা বলি আপনাদেরকে, আমাকে অনেকেই যেহেতু কমেন্টে এবং শুনতে চাইছে যে ইন্টারন্যাশনাল জব সার্ভিস ভিসায় জাপানিজ না জানে জাপানে যাওয়া যাবে কিনা, আমি বলি আপনারা এই ভুলটা করবেন না। কারণ আপনি হয়তো অনেকেই আপনাকে বলবে যে জাপানিজ না জানলে হবে, পরের দিন থেকে তোমার কাজ রেডি, তুমি পরের দিন থেকে কাজ করবা, সব কিছু এভরিথিং ইজ ওকে। বাস্তবে কিন্তু এটা হয় না। আমি অনেক কেস দেখেছি, আপনার 4-5 মাস আগে আমি একটা কেস ডিল করেছি, সেটা হলো কেমন, সে ইন্টারন্যাশনাল জব ভিসা এসেছে, সে জাপানিজ জানে না, তাকে জাপানে ঢুকাই দেওয়া হয়েছে, যারা জাপানে নিয়ে আসছে তারা জাপানে তাকে ইন করাই দিছে। ইন করাই দেওয়ার পরে বলছে এখন তোমাকে তোমার মতো দেখে নিতে হবে। সে জাপানিজ কিচ্ছু জানে না। তা আমাদের এক ছোট ভাই আমাকে ফোন দিল, বলে যে সুমন ভাই একটা জব ম্যানেজ করেন। আমি বললাম সে কি করে? সে আমাকে বললো যে সে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকে পাশ করা, আমি নামটা বলতেছি না ইউনিভার্সিটির, সে নাম করা একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পাশ করা বাংলাদেশে। তা আমি আমার সাধ্যমতো চেষ্টা করলাম, কিন্তু আপনি নিজে চিন্তা করেন, একজন যদি ভাষা না জানে তাকে আমি কিভাবে জব ম্যানেজ করে দেবো, তা আবার আইটি ফিল্ডে। তো আমি কিন্তু পারলাম না জবটা ম্যানেজ করতে। তারপরে আমি যেটুকু জানি, সে এখন একটা রেস্টুরেন্টে কোনো রকম পার্ট টাইম কাজ করে সে টিকে আছে। এবং এখানে একটা সতর্কবাণী বলি আপনাদেরকে, সে যেহেতু ইঞ্জিনিয়ারিং ভিসায় আসছে জাপানে, সে যদি রেস্টুরেন্টে কাজ করতে যেয়ে ধরা পড়ে কিংবা কোনো ফ্যাক্টরিতে কাজ করতে যেয়ে ধরা পড়ে, তাকে কিন্তু সাথে সাথে প্যাকেট করে দেশে পাঠিয়ে দিবে। কারণ
ইঞ্জিনিয়ারিং, হিউম্যানিটিস কিংবা ইন্টারন্যাশনাল জব সার্ভিস ভিসায় আপনি পার্ট টাইম অড জব করতে পারবেন না। আপনাকে যে স্পেসিফিক জবটা বলা হয়েছে আপনাকে ওই স্পেসিফিক জবটাই করতে হবে, নাহলে আপনাকে দেশে পাঠিয়ে দিবে। তো এখান থেকে আমি আপনাদের যেটা বলতে চাইলাম, আপনি চিন্তা করেন সে একজন বাংলাদেশের বেস্ট ইউনিভার্সিটির স্টুডেন্ট এবং সে একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। সে এখন জাপানে এসে খালি ভাষা না জানার জন্য সে কি স্ট্রাগলটা করতেছে, কারণ তাকে তো খাই পরে বাঁচতে হবে। সে এখন রেস্টুরেন্টে জব করে কোনো মতে টিকে আছে। তা আমার মাথায় আছে যে আমার সুযোগ হলেই আমি তাকে একটা জব ইন্ট্রোডিউস করে দেবো আইটি লাইনে, কিন্তু এটা তো আর এত সোজা না, কারণ ভাষা এরকম একটা জিনিস না যে আপনি রাতে একটা ক্যাপসুল খেয়ে ঘুমাইলেন, সকাল উঠে আপনার শিখে গেলেন। ভাষা এরকম জিনিস না, অ্যাটলিস্ট 5-6 মাস, 1 বছর 2 বছর সময় লাগবে আপনার। তো এই জন্যই আপনার এই যে কয়েকদিন আগে আমি আর একটা ভিডিও দিয়েছিলাম আমাদের সরকার ভাইকে নিয়ে, আমি ওখানে একটা সাক্ষাৎকারের মতো দেখিয়েছিলাম আপনাদের যে সরকার ভাই কিভাবে জাপানে এসে ল্যাঙ্গুয়েজ স্কুলে এসে সে 9 মাসের মধ্যে N2 লেভেল কমপ্লিট করে ফেলছে। সে কিন্তু এখন একটা ভালো জব করে, জবের সাথে সাথে তার অনেক কিছু আছে। তাকে নিয়ে আমি আরও কিছু ভিডিও বানাবো, আপনারা দেখতে পারবেন। তো এইখানে আমি আর একটা যেটা বলতে চাই সেটা হলো যে আপনি কিভাবে জাপানিজ শিখবেন, এটা এখন অনেক সোজা। অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ কোর্স আছে, অনলাইনে আছে। বাংলাদেশে অনেক ল্যাঙ্গুয়েজ স্কুল আছে, গভর্নমেন্টের পক্ষ থেকে, প্রাইভেটের পক্ষ থেকে। অনেক ধরনের ইউটিউব চ্যানেল আছে, অনেক ধরনের ওয়েবসাইট আছে ফ্রি, অনেক ধরনের অ্যাপ্লিকেশন আছে যেটা আপনার হাতের মুঠায়। এখন আমি যেটা বলতে চাচ্ছি, ডিসিশন আপনার হাতে, সব কিছু অ্যাভেলেবল। আপনি এখন হাউ ইউ উইল টেক ইট। অ্যান্ড আপনি যদি এটা ভালোভাবে না নেন, ইউ হ্যাভ টু সাফার। আপনি যদি ভালোভাবে নেন, দেন ইউ হ্যাভ এ ভেরি নাইস লাইফ। আমি আপনাদের বলেছি আপনারা জাপানে SSW-তে আসতে পারেন, TITP-তে আসতে পারেন, কারণ এই দুইটা ওয়ে হচ্ছে আপনি বৈধভাবে জাপানে আসতে পারবেন। আপনাকে কোনো দালালের মাধ্যমে আসতে হবে না। আসার পরে আপনি যদি একটু পড়াশোনা করেন, ভালো করে জাপানিজ শিখেন, স্কিল টেস্ট দেন, আপনি কিন্তু আস্তে আস্তে ভিসার স্ট্যাটাস চেঞ্জ করতে পারবেন। আপনি একটা সুন্দর জীবনের দিক যেতে পারবেন। তা আমি প্রথমে এই ভিডিওতে আপনাদের বলে আসছি বাংলাদেশের জব সিচুয়েশনের কথা, স্যালারির কথা। আমি কি জন্য বলছি এখন আপনারা হয়তো বুঝতে পারতেছেন। একটা ছেলে 26 বছর হয়ে গেছে, 28 বছর, 30 বছর হয়ে গেছে, তার এখন একটা বিয়ে করা উচিত, তার একটা সংসার হওয়া উচিত, কিন্তু সে 12-15 হাজার টাকা একটা বেতনের চাকরি পেয়ে সে কি করবে? 20,000 টাকা একটা বেতনের চাকরি পেয়ে সে কি করবে? সে তো তার বউকে নিয়ে যে বস্তিতে থাকতে পারবে না। সে না পারবে উপরে যেতে, না পারবে নিচে নামতে। সে যদি একটা জব পায়ও সেক্ষেত্রে অবস্থা, আর যাদের জব নেই তাদের অবস্থাটা আপনি একবার চিন্তা করেন। তো এই জন্য আমি আপনাদেরকে যেটা বারবার বলবো, আপনারা টেকনিক্যাল স্কিলস শেখার চেষ্টা করেন। এই জাপানিজ ল্যাঙ্গুয়েজটা একটা টেকনিক্যাল স্কিল হতে পারে। আপনি জাপানে আসতে পারেন, আমি মাস্ট বলবো না, আপনি এটা আপনার ইচ্ছা। আপনি অন্য দেশে যাইতে পারেন, ইউরোপে। তবে আমি ইউরোপের অনেক দেশে গেছি। ইউরোপ গরিব, এক কথায় আমার ইউরোপ পছন্দ হয়নি। আপনি জাপান থেকে যখন ইউরোপ যাবেন আপনার কেমন হবে যে আপনি একটা গরিব দেশে আসছেন। তো আমি এর বেশি বলবো না, এটা বলা ঠিক হবে না। তো আমার ফাইনালি যে আপনাদের প্রতি যে মোটিভেশনটা, আপনার লাইফটা চেঞ্জ করতে পারে একমাত্র আপনি। আমি আপনাকে উপদেশ দিতে পারবো, আমি আপনাকে একটা ভালো ম্যাটেরিয়ালস দিতে পারবো পড়ার জন্য। বিপদে বললে হয়তো 1000 ইয়েন 2000 ইয়েনও দিতে পারবো, কিন্তু আপনি যদি নড়াচড়া না করেন আপনার লাইফ কিন্তু আমি চেঞ্জ করতে পারবো না। সেই ক্ষেত্রে আপনার বাবাও পারবে না, আপনার মাও পারবে না, কেউ পারবে না। ইউ আর অনলি দ্য পারসন হু ক্যান চেঞ্জ ইউর লাইফ, নোবডি ক্যান। এই জিনিসটাকে মোটিভেশন হিসাবে নেন। জাপানিজ ভাষা জানলে আপনি দারুণ ক্যারিয়ার করতে পারবেন। আমাদের দেশে আমাকে দেখেন, আমি কিন্তু একটা বড় কোম্পানির আইটিতে একটা বড় জব করি। একটা জাপানের ওয়ান অফ দ্য বিগেস্ট কার মেকার, তারা গাড়ি বানায়, সেইখানে আইটিতে আমি এশিয়া, আমেরিকা, ইউরোপ 3টা মহাদেশের দায়িত্বে আছি। আমাকে ভুল বুঝেন না যে আমি আমাকে নিজেকে জাহির করতেছি, এরকমটা কিছু না। আমি আপনাদের মোটিভেশন দিচ্ছি। কি জন্য এটা সম্ভব হয়েছে? আমি ভালো জাপানিজ পারি। আমি আমার আর্লি লাইফে প্রচণ্ডভাবে জাপানিজ শিখছি, অনেক এফোর্ট দিয়ে এই পর্যন্ত জাপানিজ লেভেলটাকে নিয়ে আসছি। ভিডিওটা অনেক বড় হয়ে গেল।
আমি কিন্তু প্রথমে বলে আসছি যে একটা একটা পয়েন্ট করে আমার এই ভিডিওতে আপনাদেরকে জাপানিজ না জানলে কি অসুবিধা হবে এটা কোনো বলার ইচ্ছা ছিল না, কারণ আমি জাপানিজ ল্যাঙ্গুয়েজ না জানলে কি অসুবিধা হবে সেই সম্পর্কে কিন্তু একটা ভিডিও অলরেডি বানিয়েছি এবং ইউটিউবে অনেকের ভিডিও আছে। এবং আপনি খেয়াল করে দেখবেন প্রত্যেকটা অভিজ্ঞ ইউটিউবার যারা জাপানে থাকে তারা কিন্তু জাপানিজ ল্যাঙ্গুয়েজের গুরুত্বের প্রতি প্রচণ্ডভাবে গুরুত্ব দেয়। এবং আপনাদেরও যদি আত্মীয় স্বজন থেকে থাকে জাপানে, কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, আপনি আমার কথাগুলো ঠিক কি না যাচাই করতে পারেন। সবাই একই কথা বলবে যে হ্যাঁ, এই দেশে কিছু করতে হলে দেশটা দারুণ একটা দেশ, কিন্তু তোমাকে জাপানিজ ল্যাঙ্গুয়েজ না জানলে তুমি এখানে এক পাও আগাতে পারবে না। তাহলে ভিউয়াররা, আজকে প্রায় 30 মিনিট হয়ে গেছে ভিডিওতে, আর বড় করি না। আজকে আমার ছুটি ছিল, ওই জন্যই ভিডিওটা তৈরি করা। এবং আপনাদের যেটা বললাম, আমি যেহেতু ফুল টাইম জব করি, আমি মাঝে মাঝেই কিন্তু আপনাদের রিয়াল টাইমে কোনো উত্তর দিতে পারি না, কিছু মাইন্ড করবেন না। আমি আপনাদের সাথে সবসময় আছি। আমার উদ্দেশ্যটা হলো আপনাদেরকে কিছুটা ইনফরমেশন দিয়ে আপনাদের লাইফটাকে ইজি করা। এবং আমি যেহেতু একজন পার্সোনালি খুব মোটিভেটেড পার্সন, নিজে ফাইট করে এত দূর আসা, আমি চাই আপনারা ফাইট করেন। আপনারা ফাইট করে নিজের জীবন নিজে করেন। একটা 20 টাকা দামের পাউরুটি কিনতে যায় যেন মানুষের কাছে হাত পাততে না হয়। আপনি একটা গাড়ি কিনবেন, নিজের ইচ্ছায় কিনবেন, আপনার যা ইচ্ছা আপনি তাই করবেন আপনি যখন দাঁড়ায় যাবেন। সুতরাং মোটিভেশন একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আমার এই চ্যানেলটাতে আমি আপনাদের জাপান সম্পর্কে মোটিভেশন এবং কিভাবে টাকা বানাতে হয়, টাকা বাড়াতে হয়, এই ধরনের বিভিন্ন স্কিল নিয়ে আস্তে আস্তে কথা বলবো। প্রাথমিকভাবে আমি খালি জাপান নিয়ে ভিডিও বানাচ্ছি, আস্তে আস্তে দেখবেন আমি মোটিভেশন নিয়ে ভিডিও বানাবো এবং আপনার হাউ টু গ্রো ইয়োর মানি, হাউ টু ইনভেস্ট ইয়োর মানি, কীভাবে টাকা পয়সা আপনি হ্যান্ডেল করবেন, এই বিষয়গুলো দিয়েও আপনাদেরকে বিভিন্ন স্কিল শেয়ার করার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। আমি প্রচণ্ডভাবে আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফ থাকবেন এবং আপনার যেটা মন চায় আপনি সেটাই করবেন। আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং এটা কি যদি আপনার ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ প্রথমে যেহেতু বলে এসেছি, এই চ্যানেলটার উদ্দেশ্য হলো আপনাদের কিছুটা হেল্প করা। আপনারা যদি লাইক এবং সাবস্ক্রাইব করেন তাহলে ইউটিউবের অ্যালগরিদম চ্যানেলটাকে বিভিন্ন জনের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। হ্যাভ এ নাইস ডে। থ্যাংক ইউ।